বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি উপর মোটামুটি আমাদের কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা সদর্থক ভালো এবং দীর্ঘদিন পর এই একটা বিষয় যে বিষয়ে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল প্রায় সবাই ঐক্যমত হয়ে একটা জায়গায় আছেন। এটা একটা ভালো দিক। বাংলাদেশের ঘটনার অনেক ক্ষতিকারক খারাপ দিক আছে, কিন্তু এই একটা ভালো দিক। তা না হলে আজকের দিনে বাংলাদেশে সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে এটা খারাপ দিকে চলে যেতে পারত। যদি ভারত সরকারের ভূমিকা খারাপ হতো তাহলে এটা খারাপ দিকে চলে যেতে পারত। কেউ কেউ চেষ্টা করছেন যে এটাকে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে হিন্দু মুসলমান করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যা আছে বা আমাদের দেশের রাজনীতির হিসেবে যেটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে সেটা বাংলাদেশকে কেন্দ্র করে যে একটা নতুন পরিস্থিতি তৈরি করছে, এগুলো যাতে ভালো দিকে না যায় চেষ্টা করছেন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে আসতে হওয়াটা বাংলাদেশের জন্য, ভারতবর্ষের জন্য, ভারতীয় উপমহাদেশের জন্য ভালো হয়নি। আমরা যা খোঁজখবর পেয়েছি আগে, এখন আরও পরিষ্কার করে অনেক কিছু জানতে পারছি। তাতে শেষ কয়েকটা নির্বাচনে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক মতন প্রয়োগ করতে শেখ হাসিনা দেয়নি, এই অভিযোগ তখনই কিছু উঠেছে। কিন্তু নানান সীমাবদ্ধতা সত্ত্বেও শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছিল তাতে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে সামনে রেখে দেশ চালায়নি। যদিও ধর্মকে, ক্ষমতায় থাকার প্রশ্নে ধর্মকে শেখ হাসিনাও ব্যবহার করেছে এবং মুজিবুর রহমান, শেখ মুজিব, উনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, নতুন দেশ তৈরি করতে নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে তো উনি নিহত হন। যারা পাকিস্তানের শক্তি, যারা বাংলাদেশ আলাদা তৈরি হোক এটা চায়নি, তারা তাকে আক্রমণ করে, সপরিবারের সমস্ত খুন হয়। শেখ হাসিনা বাইরে ছিল বলে বেঁচে গেছে। তো আমরা যেটা অভিজ্ঞতা দেখেছি যে মাঝখানে ৭১-এর মুক্তিযুদ্ধর পর, নতুন সরকার তৈরি হওয়ার পর বাংলাদেশে মাঝখানে বিভিন্ন শক্তি যারা সরকারে এসছে তারা হিন্দু মুসলমানের ভিত্তিতে বিভাজন করে মুসলিম রাষ্ট্র এইটা করার একটা চেষ্টা তারা করেছে এবং রাষ্ট্রের সঙ্গে ধর্ম মিলিয়ে মুসলিম রাষ্ট্র মতন এটা চলবে এরকম একটা ব্যাপার তারা করেছে এবং এটা দুঃখজনক হলেও সত্যি। শেখ মুজিব এটাকে আলাদা করতে পারতেন, সেটা করেননি। আর শেখ হাসিনাও এটা না করে বরঞ্চ উনি প্রথমবার যখন প্রধানমন্ত্রী হয়েছেন হিজাব পরে শপথ নিতে গেছেন। কাজে এগুলো মানুষের কাছে এসছে এবং উগ্র ধর্মীয় মৌলবাদী শক্তিকে বিএনপি, খালেদা জিয়ার পার্টি, ওনারা যেরকম ব্যবহার করেছেন জামায়াত ইসলামীকে, তেমনি আর একটা শক্তিকে শেখ হাসিনাও ব্যবহার করেছে এবং এটা আমাদের সাধারণভাবে আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি, আমরা বাংলাদেশ নিয়ে যা খবর রাখি, তাতে দেখা যাবে এই যে একটা ধর্মীয় শক্তিকে উনি ব্যবহার করেছেন সেটা ক্ষমতায় আসার জন্য করেছেন। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য উনি করেছেন এবং পরবর্তী সময় ক্ষমতায় টিকে থাকার জন্যও করেছেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের একটা ভূমিকা, অবস্থান এটা আছেই, প্রথম থেকেই আছেই এবং নতুন রাষ্ট্র বাংলাদেশ তৈরি হওয়ার পরেও সেটার থেকে তারা পুরো মুক্ত হতে পারেনি। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং উন্নয়নের প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন ইত্যাদির প্রশ্নে যখন শেখ হাসিনা, সে তো 1981 সালে শেখ হাসিনাকে, মুজিব হত্যার পরে শেখ হাসিনাকে আওয়ামী লীগ নিয়ে আসে, শেখ হাসিনাকে সামনে রেখে তারা তাদের পার্টি পুনর্গঠন করবে এবং 10 বছর নানা রকম অত্যাচার সহ্য করে উনি এখানে বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি গড়ে তোলার চেষ্টা করেছেন
এবং 10 বছর বাদে দেখা যাচ্ছে যে সর্ববৃহৎ পার্টি হিসাবে আওয়ামী লীগকে গড়ে তোলার কাজে উনি নেতৃত্বে চলে এসেছেন এবং সেই ভোটে ওনার জেতার সম্ভাবনা ছিল 91 সালের ভোটে। কিন্তু ভারত বিরোধী প্রচার বিএনপি, খালেদা জিয়ার পার্টি এবং জামায়াত ইসলামী তারা এতই প্রচার করেছে এবং সেটা মানুষকে প্রভাবিত করেছিল যে ওই নির্বাচনে উনি জিততে পারেননি। পরের নির্বাচনে উনি জিতেছিলেন, আবার তারপরের নির্বাচনে উনি জিততে পারেননি, কিন্তু তারপরে পরপর কটা নির্বাচনে 24 নির্বাচন পর্যন্ত উনি জিতেছেন এবং এর মাঝখানে উন্নয়নমূলক কাজের প্রশ্নে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতবর্ষের সঙ্গে তো বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছে। শেখ মুজিবের সময় থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সবাই জানে। এবং এটার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতি, আবহাওয়া, পরিবেশ ইত্যাদি যেমন প্রশ্ন ছিল, তেমনি ভারতবর্ষের নিরাপত্তাও যুক্ত ছিল। কারণ বাংলাদেশকে কেন্দ্র করে চীন, আমেরিকা এবং পাকিস্তান তাদের প্রভাব খাটিয়ে বাংলাদেশের জমিকে ব্যবহার করার নানা রকম চেষ্টা করেছে, এখনও তারা করে যাচ্ছে। সেই সূত্রে আমরা দেখেছি যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, মুজিবুর রহমান এদের সঙ্গে ভারত সরকারের বরাবরের সম্পর্ক ভালো। এমনকি বাংলাদেশকে ঘাঁটি করে ওই বিএনপির আমলে 2001 থেকে 2006 খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশকে ঘাঁটি করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যারা সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী, তাদের ঘাঁটি ছিল বাংলাদেশে এবং তারা এখানে এসে ডিস্টার্ব করতো। সেটা শেখ হাসিনা 2006-এর পরে যখন সরকারে এসছে, তখন ভারতবর্ষের অভিযোগ অনুযায়ী সেই জঙ্গিদের ভারতবর্ষের সরকারের হাতে তুলে দিয়েছে এবং বাংলাদেশ থেকে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দিয়েছে। উন্নয়নমূলক কাজের প্রশ্নে শেখ হাসিনার আমলে এই পদ্মা সেতু, এটা একটা বিরাট কাজ। তারপরে আমাদের যদি আমরা ওদের ওখানকার উন্নয়নমূলক কাজের ব্যাপার দেখি, কর্ণফুলী টানেল, তারপরে এসকাভেটর এক্সপ্রেস হাইওয়ে, এবং এই যে বিরাট কর্মযজ্ঞ এখনও বাংলাদেশে যে বিদ্যুতের প্রকল্পগুলো চলছে, ভারতবর্ষের সরকারকে সেখানে যুক্ত করেছে এবং পদ্মা সেতু থেকে শুরু করে নানান কাজে ভারতীয় যারা ব্যবসায়ী তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে কাজ দিয়েছে। কাজে সেই দিক থেকে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক এবং সেটা ভারতবর্ষের পক্ষে ভালো। এটা নষ্ট করার জন্য বিভিন্ন শক্তি সক্রিয় আছে এবং এখন সর্বশেষ যে পরিস্থিতি, ইউনিসেরও যে ভূমিকা, ইউনিস তো মুক্তিযুদ্ধতে কোনো ভূমিকা নেই, বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা নেই। এখন তাকেই বাছাই করেছে ওরা, কারণ উগ্র হিন্দু মুসলিম মৌলবাদী শক্তি জামায়াত ইসলামী এবং বিএনপিকে তারাই সামনে রেখে রাজনীতি করে। আমাদের যেরকম এখানে আরএসএস, বিজেপি, ওখানে সেরকম জামায়াত ইসলামী বিএনপি। তো সে তারা যে রাজনীতি করেছে, সেই রাজনীতি করতে গিয়ে সবসময় চেষ্টা করেছে ভারতবর্ষের সঙ্গে সমস্যা জিইয়ে রাখতে। আর ওখানে শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে ওদের লড়াইয়ের মূল চিন্তাভাবনাই ছিল ধর্মনিরপেক্ষতা এবং সেই ভাবনা সবটা তারা রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে পারেননি। কিন্তু আমরা দেখেছি যে এরা সরকারে এসে যেমন এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে ইত্যাদি, এইগুলো এখন ইতিমধ্যে এরা এসে বলছে এগুলো পাল্টে দেবে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন হাসপাতাল, তার নাম কোথায় মুজিবুর রহমানের নামে, শেখ হাসিনার নামে, সেগুলো বলে সব পাল্টে দেবে এবং অনেকগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে তারা ঘোষণা করেছে, যেগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা অগণতান্ত্রিক উগ্র মুসলিম মৌলবাদী শক্তির দ্বারা পরিচালিত শক্তি এখন বাংলাদেশ চালাচ্ছে। এরা যদিও ইলেকশনের কথা বলছে, ইলেকশন কি হবে না হবে এগুলো আমরা পরবর্তী সময় বুঝতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত যে পরিস্থিতি ওখানে আছে, আমাদের এদিককার লোক কিছু জানেন কিছু জানেন না, কিছু বোঝেন কিছু বোঝেন না, সবসময় সঠিক ভূমিকা পালন করতে পেরেছেন সাধারণ মানুষ তাও নয়, অথচ এদিককার মানুষের
স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থের সঙ্গে অনেক বিষয় সম্পর্কযুক্ত। কাজে সেদিক থেকে একটা সুস্থির অবস্থা যেটা অস্থিরতা তৈরি করেছে। কারণ এই সময়ের মধ্যে অনেক মানুষ খুন হয়েছে। একদিকে যেমন আওয়ামী লীগের বাহিনী পুলিশের সঙ্গে যৌথভাবে আন্দোলন দমন করার জন্য নেমে অনেক লোক খুন করেছে, তেমনি এখন যারা এই আন্দোলন যারা করছে তারা শেখ হাসিনা ওখান থেকে চলে আসার পর তার কিছুদিন আগে থেকে, কয়েকদিন আগে থেকে পুলিশকে থানা আক্রমণ করা, পুলিশকে খুন করা, এগুলো সব তারা করেছে। যখন কারফিউ চলছে, কারফিউ করা ঠিক হয়েছে কি ভুল হয়েছে আলাদা, কিন্তু ওরা তো শেখ হাসিনার মনে হয়েছিল যে বাংলাদেশে থেকেই সে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজের ভুল সবটা উনি স্বীকার করেননি, বুঝতেও পারেননি, এবং শেষ পর্যন্ত 5 তারিখে ওনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। তার দুদিন আগে পর্যন্ত ওনার যা সিদ্ধান্ত ছিল, কাজ ছিল, যা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করছেন 1 আগস্ট, তার মানে কি তখনও উনি কনফিডেন্ট যে উনি পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু তার আগেই অনেক মানুষ খুন হয়ে গেছে। মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে শান্ত করার জন্য, মানুষের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত করার জন্য যে মনোভাব রাষ্ট্রনেতার দেখানোর দরকার ছিল সেটা উনি তখন দেখাতে পারেননি, এবং অনেকগুলো ভুলভাল কথাবার্তা হয়েছে। ওদের আন্দোলনের মূল বিষয় ছিল চাকরিতে সংরক্ষণ, এবং সেই সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের জন্য 30%। এটা নিয়ে ওদের ক্ষোভ, এবং ওদের বক্তব্য, সঙ্গত বক্তব্য, যে 50, 52, 53 বছর পরে মুক্তিযোদ্ধার বংশধরদের জন্য 30% কেন সংরক্ষণ থাকবে। একটা কোর্টে রায়ও হয়েছিল যে 5% মুক্তিযোদ্ধার পরিবারের জন্য, 2% অন্যান্যদের জন্য, আর বাকি 93% সাধারণ মানুষের জন্য। এবং এর ফলে কি হয়েছে, শিক্ষিত বেকার ওখানে বাড়ছে। 45টা কত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 114টা বোধহয় সরকারি ইউনিভার্সিটি। তাহলে এই ইউনিভার্সিটি থেকে রেগুলার যারা পড়াশুনো করে বের হচ্ছে, তাহলে উচ্চশিক্ষিতের সংখ্যা বাড়ছে, এবং তারা বেকার, কর্মসংস্থান নেই। ফলে উচ্চশিক্ষিত মানুষের মধ্যে কর্মসংস্থানহীনতা থাকলে তাহলে যে বিক্ষোভের পরিবেশ তৈরি হয় এবং সেটা ফোমেন্টেড হতে পারে, চারদিকে ছড়িয়ে পড়তে পারে, সেই রকম একটা পরিবেশের মধ্যে ওখানে ঢুকে গেছে বাংলাদেশ। তাকে ঠিক মতন মোকাবেলা করার পরিবর্তে এমনি একটা সময় এসে 2018 সালে মুক্তিযোদ্ধার কোটা সংরক্ষণ করতে চেয়েছিল শেখ হাসিনা। কোর্ট একটা রায় দিয়েছে একরকম, তারপরে আবার হায়ার কোর্টে সরকার গেছে, তারপরে আবার কোর্ট ওই রায় দিয়েছে যে মুক্তিযোদ্ধাদের জন্য 5%। তারপর কিছুটা শান্ত হয়েছে, যখন আন্দোলন শান্ত হয়েছে তখন আবার শেখ হাসিনা মনে করেছে যে তাহলে এখন আমার কন্ট্রোলে চলে এসছে। তখন উনি আবার কিছুটা এটা বলেওছেন যে যারা অশান্তি তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এবং নিয়ে গ্রেপ্তার বাড়িয়েছে, খুনখারাপি হয়েছে, সংঘর্ষ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে ভারত সরকার একটা, এই বিজেপি সরকার 5 তারিখে হাসিনা চলে আসার পর 6 তারিখেই সর্বদলীয় বৈঠক করেছেন, এবং বিদেশমন্ত্রী সেখানে বিবৃতি দিয়েছেন, এবং তাই সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমরা আশ্রয় দিতে সম্মত হয়েছি, এবং আশ্রয় দিতে সম্মতি হয়েছে শুধু তাই না, এখন আমরা রিপোর্টে যা পাচ্ছি তাতে ভারতের নৌঘাটি, বিমান ঘাঁটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে, যেখানে নেমেছিলেন উনি আগরতলা থেকে এসে, উনি প্রথম বাংলাদেশ থেকে হেলিকপ্টারে আগরতলা এসছেন, সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করেই ভারতবর্ষে এসছেন, এবং ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করার পর সেনাবাহিনী, মানে বিমান বাহিনী, তারা সবাই মানে মত দেওয়ার পরে, ওদিকে যেমন বাংলাদেশের যারা সেনাপ্রধান, মিলিটারি জেনারেল, তারপরে ওভারঅল যে জেনারেল সেনাবাহিনীর আর বিভাগীয় প্রধান যারা, তারা আলাপ আলোচনা করে একদিকে যখন শেখ হাসিনা বাংলাদেশের থেকে যেতে চেয়েছিলেন, কদিন আগেও যে মিটিং হয়েছে সেখানে উনি বলেছেন যে 5 তারিখেও মিটিং হয়েছে, সেখানে উনি থাকতে চেয়েছিলেন। তো ওরা বলেছে যে আমরা পুলিশ আপনাকে রক্ষা করতে পারবো না, আজকে ঢাকাতে বড় জমায়েত হচ্ছে চারদিক থেকে, তারা আপনার বাসভবনের দিকে আসছে, আমরা আপনাকে তার বিরুদ্ধে পাহারা দিতে পারবো না,
তাও উনি বলেছেন যে পুলিশ যদি পারে আপনারা কেন পারবেন না, বলে আমাদের নৌবাহিনী আমাদের সেনাবাহিনীর প্রধানেরা উচ্চপদস্থ কর্তারা রাজি হচ্ছে না, আমরা খুব বেশি হলে পুলিশ যদি দায়িত্ব নিতে পারে আমরা পুলিশকে সাহায্য করতে পারি, এই পর্যন্ত তারা বলেছে। এবং তারপরে শেখ হাসিনা তার বোন এসছে লন্ডন থেকে, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছেন, ভারতবর্ষের সরকারের সঙ্গে কথা বলেছেন, ভারত সরকার রাজি হয়েছেন, তখন ওখানকার হেলিকপ্টারে এবং বিমানে করে আমাদের ভারতবর্ষে এসছেন। এবং এটা এত সুন্দর যোগাযোগের ভিত্তিতে ওরা করতে পেরেছেন, সেটা বিমান সেনাবাহিনী বাংলাদেশ তারা যেমন সহযোগিতা করেছেন, এদিককার সেনাবাহিনী এদিককার সরকার, এবং তার ভিত্তিতে মানে এখান থেকেই এমনকি বিমানকে পাহারা দিয়ে আমাদের মিলিটারিদের মানে যা যুদ্ধ বিমান আছে সেই সব দিয়ে পাহারা দিয়ে নিয়ে এনেছে। কাজে সেদিক থেকে এই আমাদের দেশের সরকারের ভূমিকা খুবই ভালো। ওখানে এখন কোন দিকে টার্ন নেবে বলা মুশকিল আছে, কারণ মোটামুটি বলা যায় যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয়েছে, নির্বাচনে বিএনপি জিতেছে, জামাত ইসলামী বিএনপির মদতে আছে, তারা সব রকম ভূমিকা নিয়েছে, কিন্তু একটা গণতান্ত্রিক ধাঁচার মধ্যে হয়েছে। এখন যেটা হচ্ছে তাতে যারা উপদেষ্টা মণ্ডলী তার মধ্যে জামাত ইসলামীর প্রভাব বেশি, এবং এমনকি ওখানে কমিউনিস্ট পার্টি, ওখানে আরও দল যারা শেখ হাসিনার কাছাকাছি, তাদের মধ্যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এবং এই আন্দোলনের সময় আন্দোলনকে সমর্থন করেছে, সেই সমস্ত শক্তিকেও এরা রেয়াত করছে না। তাদের অফিস ভাঙচুর হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, এবং এই যে যা আলাপ আলোচনা হচ্ছে, উপদেষ্টা মণ্ডলী কাজ করছে, তার মধ্যে এরা কেউ নেই, এদের প্রতিনিধিত্ব, এদের সঙ্গে আলাপ পরামর্শ করেও কিছু হচ্ছে না। ফলে ওখানে বাংলাদেশের ভেতরেও এখন একটা সাধারণ মানুষের মধ্যে, তারা তো সব এত কিছু বুঝে অংশগ্রহণ করেনি। আমাদের এখানে যখন এরা একটা আন্দোলন করলো ডাক্তারদের, সাধারণ লোক প্রথমে যা নেমেছিল, পরে যখন দেখা গেলো পলিটিক্যাল পার্টি এগুলো করছে, পলিটিক্যাল মোটিভ আছে, তখন লোক সরে গেছে। তো ওখানেও অনেক লোক মুক্তিযুদ্ধের সমর্থক যারা, তারা এই আন্দোলনে অংশ নিয়েছে, কিন্তু পরবর্তী সময় তারা ধীরে ধীরে সেখান থেকে সরে আসছে। এবং এই কদিনের মধ্যেই আমরা দেখেছি শেখ হাসিনা বিদেশে আছে, বাইরে আশ্রয় নিয়ে, সেখানে ওরা আওয়ামী লীগ জমায়েত সংগঠিত করার চেষ্টা করেছে, আক্রান্ত হয়েছে, ঠিক মতন মিছিল টিছিল করতে পারেনি, কিন্তু তারা যে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে জমায়েত হওয়ার চেষ্টা করেছে, এটা একটা ইতিবাচক দিক। এবং আমরা আশা করি এই শক্তি আগামী দিনে আরও সঠিক ইতিবাচক ভূমিকা নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে উগ্র ধর্মীয় মৌলবাদী শক্তি প্রাধান্য রয়েছে বাংলাদেশ সরকার পরিচালনায়। এবং এই সরকার পরিচালনায় আমরা দেখেছি শেখ হাসিনার সময় এই 14ই জুলাইও উনি সাংবাদিক সম্মেলন করেছেন, ইসের থেকে চীন থেকে ফিরে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন চীনে রিপোর্ট করার জন্য। যে সাংবাদিক সম্মেলনে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি আপনার কাছে একটা চাকরির সুযোগ থাকে, আপনাকে যদি চাকরি দিতে বলা হয়, দুজন যদি চাকরি প্রার্থী হয়, একজন মুক্তিযোদ্ধার নাতি আর আরেকজন রাজাকারের নাতি, আপনি কাকে দেবেন? ও বলেছে স্বতঃস্ফূর্তভাবে যে আমি মুক্তিযোদ্ধার নাতিকে দেব, আমি রাজাকারের নাতিকে দেবো কেন? কিন্তু তার মানে তো উনি সমস্ত ছাত্রদের রাজাকার বলেননি, কিন্তু ওইটাই সেই দিন সেই রাতেই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলছে স্বৈরাচার স্বৈরাচার, বা আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে লোককে খেপিয়ে তুলেছে। একটা হাইকোর্টের জাজ উনি ভালো রায় দিচ্ছেন, রায় দিয়ে বলছেন এখন ছাত্রছাত্রীরা সব স্কুল কলেজে চলে যাক রাস্তায় না থেকে। তারপরে আবার উনি মন্তব্য করেছেন রাস্তা থেকে লাভ হবে না। এটা তো ওনার মন্তব্য করা উচিত হয়নি, ছাত্ররা খেপে গেছে। ফলে এদের কতগুলো ভুল পদক্ষেপের জন্য নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করার প্রশ্ন সঠিক কাজ সবসময় হয়নি আওয়ামী লীগের দিক থেকে। এবং অনেক ভালো ভালো কাজ করার পরেও এই কতগুলো ভুলের জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তাতে এখন বাংলাদেশের সরকার প্রশাসন এটা মোটামুটি উগ্র ধর্মীয় মৌলবাদী শক্তির নিয়ন্ত্রণে আছে। এবং ওদিকে তো মানে সামরিক অভ্যুত্থানেরও আমাদের ইতিহাস জানা আছে, কাজে সেই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। কারণ এখন
মিলিটারি জেনারেল যে সামরিক প্রধান যে তিনি বলছেন যে আমি দায়িত্ব নিয়েছি, আমি আপনার কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে, আপনারা সব শান্ত হয়ে যে যার কাজে যান। কিন্তু আমি দায়িত্ব নিয়েছি মানে এরপরে যদি ঠিক মতন ভোট না হয়, ঠিক মতন এরা অংশগ্রহণ করতে না পারে এবং ভোটের পেছনে যদি একটা বড় অংশের পেছনে ধর্মীয় মৌলবাদী শক্তি, ওদিকে হিফাজতে আছে, ওদিকে জামায়াত ইসলামী আছে, শেখ হাসিনার সঙ্গে হিফাজতে আছে, হিফাজতে ইসলামী, তার মানে মুসলিম ধর্মীয় মৌলবাদী শক্তি। তো তারা যদি নিয়ন্ত্রণ করতে থাকে, জামায়াত ইসলামী এখানে নিয়ন্ত্রণের মধ্যে আছে, তাহলে এটা খারাপ দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর মানুষের মধ্যে যে গণতান্ত্রিক চেতনা আছে, কারণ বাংলাদেশের ক্ষেত্রে যেটা বিশেষত্ব যে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন তৈরি করেছে। বাংলাদেশ রাষ্ট্র গঠনের পেছনে এটা একটা জায়গা, এটা একটা কারণ, এটা একটা প্রেক্ষাপট যেখানে হিন্দু মুসলমান বিরোধ না করে ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওদের ওপর পাকিস্তান যে ভাষা চাপিয়ে দিতে চাচ্ছিল, উর্দু ভাষা কি ওই ভাষা, তো সেটা তারা রাজি হয়নি। কাজে সেই দিক থেকে একটা মানুষের মধ্যে গণতন্ত্রের ভিত্তি, ধর্মনিরপেক্ষতার ভিত্তি, এগুলোর একটা ভিত্তি আছে, প্রেক্ষাপট আছে। কিন্তু সবসময় একটা শক্তি চেষ্টা করেছে এই দেশটাকে, এটা ভৌগোলিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, এর পেছনে নজর আছে চীনের, এর পেছনে নজর আছে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ জায়গা, আরও ভারতবর্ষের বিভিন্ন সীমান্ত আছে যেখানে চীন আছে, ওদিকে পাকিস্তান আছে এবং আমেরিকা তাকিয়ে আছে, কোনো না কোনো শক্তির সঙ্গে যুক্ত আছে। ফলে এই জায়গাগুলোকে তারা সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহার করতে চায় একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সেই চিন্তার থেকে, সেই দিক থেকে এই যে গোলমালটা, এর পেছনে বিদেশি শক্তির যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সরকার, দেশের বিরোধী দলগুলো, বিভিন্ন রাজ্যের স্থানীয় দলগুলো, তারা সবাই মিলে যে অবস্থান ইতিমধ্যে নিয়েছে, তাতে আশা করা যায় যে এর একটা বড় প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। বাংলাদেশের অতীত আন্দোলনের যে ইতিহাস আছে তারও একটা কাজ করবে। কিন্তু এই সময়ের মধ্যে সবাইকেই সতর্ক হয়ে সচেতনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ঐক্যের ভিত্তিতে সেই পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের যে রিপোর্ট আমরা পাচ্ছি এবং তাকে কেন্দ্র করে ভারত সরকারের যে ভূমিকা, সেটা যথেষ্ট ইতিবাচক। আবার ওদিককার যারা জামায়াত ইসলামী কি বিএনপি কি সরকার যারা চালাচ্ছে, তারা বলছে যে না, এখানে আমরা পাহারা দিচ্ছি, কিছু কিছু পাহারা দেওয়ার মুসলিমরা হিন্দুদের পাহারা দিচ্ছে, এই ঘটনা আছে, কিন্তু আক্রমণের ঘটনা বেশি। কাজে সেই দিক থেকে এটা কতটা এগোতে পারবে, কোন জায়গায় আটকানো যাবে, এগুলো অনেকটা নির্ভর করছে। ইতিমধ্যে আমরা দেখছি যে ইসকনকে কেন্দ্র করে এই যে গ্রেপ্তার, তাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এর একটা আলোড়ন তৈরি হয়েছে এবং এর একটা প্রভাব পড়বে। কাজেই আমাদের একটু অপেক্ষা করতে হবে কোন দিকে যাবে এটা দেখতে, কিন্তু আমাদের সচেতন সতর্ক থাকতে হবে যাতে খারাপ দিকে যেতে না পারে। এবং দল মত নির্বিশেষে ভারতবর্ষের মানুষের, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের ঐক্যবদ্ধ থাকা এবং ওখানকার ক্ষতিকারক শক্তির বিরুদ্ধে শুভ শক্তি যাতে সামনের দিকে এগিয়ে এসে বাংলাদেশ পরিচালনার দায়িত্বে চলে আসতে পারে, সেই দিকে নজর রাখা, সেই দিকে সেই মুখী ভূমিকা পালন করা, এটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।